রিকশা থেকে কলেজের সামনে নেমেই পড়লাম মহাবিপদে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভুলে বাসের ছাতাটাও ফেলে আসছি। তাড়াতাড়ি রিকশা চালককে ভাড়া দিয়ে দৌড় দিতে যাব, এমন সময় একটা মেয়েলি কণ্ঠে দাঁড়িয়ে গেলাম। কথা দ্রুত আমার পাশে এসে তার ছাতার ভিতর নিয়ে নিল। মেয়েটাকে দেখে একটু রাগই হলো আমার, কারণ এই মেয়ে প্রায় 2 মাস আমার পেছনে লেগে আছে। তবুও হেল্প করায় সৌজন্যবোধ থেকেই বললাম, ধন্যবাদ। আমার মুখে আজ ধন্যবাদ শুনে মেয়েটা একটু হ্যাপি হলো, কেননা আজকেই প্রথম তার সাথে ভালো ব্যবহার করলাম। এর আগে যতবারই আমার পাশে যায় ততবারই তাকে অপমান করতাম, করবই না কেন। ভালো ছাত্র, সুন্দর চেহারা এবং বড়লোকের ছেলে হিসেবে একটি খ্যাতিপুরা কলেজে আছে। যেখানে কলেজের সেরা সুন্দরী মেয়েদের প্রস্তাব আমি রিজেক্ট করে দিই, সেখানে কি ওর মতো মেয়েকে পাত্তা দেব? কথা দেখতে কালো, ব্যাকবেঞ্চের ছাত্রী, কালো বলতে খুবই কালো, কিন্তু চেহারায় একটা মায়াবী মায়াবী ভাব ছিল। যাই হোক, সেদিনের মতো কথার সাথে এক ছাতার নিচেই কলেজের ভিতর ঢুকলাম। আমরা যখন হাঁটছিলাম তখন কলেজের সবাই আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। আমার লজ্জা করছিল, তবু ভিজে যাওয়ার ভয়ে কোনো রকম ক্যান্টিনে গিয়ে মেয়েটাকে বিদায় করলাম। মেয়েটা চলে যাওয়ার সাথে সাথে বন্ধুদের আগমন। এটা কি করলি তুই? এত নিচে নেমে গেলি? শালা তোর মান সম্মান সব শেষ। এত মেয়ে থাকতে ওর মতো কালো বিড়ালের ছাতায় করে কলেজে আসছস? চি। আরে দূর, ভিজে যাচ্ছিলাম এই জন্যই বাধ্য হয়ে আসছি, আমি এখনও অত নিচে নামি নাই। কিন্তু সবাই তো কথা কাটাকাটি করছে, তোর সম্মানে আঘাত করছে। তাই বলে তোরাও করছিস? বাদ দে ওইসব, চল ক্লাসে যাই। ক্লাস চলছে, আমি মনোযোগ দিয়ে স্যারের গাইড নিচ্ছিলাম, কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম, কথা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। স্যারের পড়ার প্রতি কোনো মনোযোগ তার নাই, তার পুরা মনোযোগ আমার দিকে। এবার আর একটু রাগ বেড়ে গেল। মেয়েটার সাথে সকালে একটু ভালো ব্যবহার করায় মাথার উপর উঠে গেছে। আজ এর একটা বিহিত করেই ছাড়বো। ছুটির পর তামান্না, খাদিজা, ছোটন, স্বামী, সান সবাই মিলে বাইরে ওর জন্য অপেক্ষা করছিলাম। ও একটু ক্লাস থেকে দেরিতে বের হয়। কিছুক্ষণ পর ও বের হলো। তামান্নাকে বললাম ডাকতে, ও ডাক দিল। কথা আস্তে আস্তে আমার পাশে আসলো। বললাম, এই, তোর সমস্যা কি? সকালে একটু ভালো ব্যবহার করেছিলাম বলে, তোর ছাতায় করে কলেজ এসেছিলাম বলে মাথায় উঠে গেছিস, তাই না? নিজের চেহারা আয়নায় দেখছস? আমার বাড়ির কাজের মেয়েও তোর চেয়েও অনেক সুন্দর। জামাই লাগলে তোর আব্বুকে বলিস। আর কখনো যদি ক্লাসে আমার দিকে তাকিয়ে থাকিস কিংবা আমার গা ঘেঁষার চেষ্টা করিস, তো তোর অবস্থা খারাপ হবে। কাইল্লা বিড়াল কোথাকার, যা এখান থেকে। কথাগুলো এক নাগাড়ে বলে দিলাম। মেজাজ এমনিতে খারাপ ছিল, তার উপর বন্ধুরাও একটু উস্কানি দিচ্ছে। আমার কথা শুনে ওরা হা হা করে হাসতেছে, কিন্তু কথা নিচু থেকে মাথা তুলেনি। শুধু লক্ষ্য করলাম মাটিতে বৃষ্টির পানির মতো কয়েক ফোঁটা পানি পড়ছে। তাতে আমার কি? আমরা চলে আসলাম। কথা দাঁড়িয়েই ছিল। বন্ধুরা আমাকে বাহবা দিতে লাগলো। বাহ দোস্ত, সেই বলেছিস তুই। ওর মতো মেয়েকে এরকম বলাই উচিত। তোর এতটা সাহস আছে জানতাম না। এভাবেই বাহবা দিতে লাগলো। বন্ধুরা অনেক খুশি মেয়েটাকে অপমান করায়। পরের দিন কলেজে গেলাম 0.5 ঘন্টা আগে। খাদিজা কল করে আমাকে আসতে বলেছিল। ক্যান্টিনে বসে গান শুনছিলাম, এমন সময় খাদিজার আগমন, সাথে একটা অপরিচিত সুন্দরী। কি রে, কখন আসলি? যখন আসতে বলেছিস। সরি দোস্ত, মিলির সাথে একটু লাইব্রেরিতে গিয়েছিলাম, এই জন্য একটু লেট হলো। মিলিটা কে আবার? ওহ সরি, পরিচয় তো করিয়ে দিয়া। আয়ান, ও হচ্ছে মিলি, আমাদের ক্লাসে নতুন। আর মিলি, ও হচ্ছে আয়ান, আমার ক্লাসের টপ বয় এবং আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো। হ্যালো। আচ্ছা বল, কি খাবি? দে কিছু অর্ডার। তারপর নাস্তা করে টাকা দিয়ে বের হলাম। খাদিজার মাধ্যমে মিলির সাথে প্রথম পরিচয়। মিলি সুন্দরী, বড়লোক বাবার একমাত্র মেয়ে। কলেজে আসে গাড়ি নিয়ে, চলাফেরা দেখে ক্রাশ খাবে যে কেউ। অল্প দিনের মাথায় মিলিও আমাদের বন্ধু মহলের অন্যতম সদস্য হয়ে উঠল। আড্ডা, কলেজে আসা যাওয়া সব কিছু প্রায় একসাথেই হতো আমাদের, যদিও একে অপরকে গভীরভাবে জানতাম না। সেদিন মিলি আর আমি একসাথে কলেজের লাইব্রেরি থেকে ফিরছিলাম। মিলি, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করো। তোমার কোনো বিএফ আছে? না, আমার কোনো বিফ নাই। উত্তরটা শুনে অজান্তে নিজে আনন্দে ভেসে উঠলাম। হয়তো আমিও উত্তরটা এমন চেয়েছিলাম। অল্প দিনেই মিলিকে আমার ভালো লেগে যায়। ও সুন্দরী, টাকাওয়ালা বাবার একমাত্র মেয়ে, মেধাবী ছাত্রী, সব মিলিয়ে পারফেক্ট ছিল। আমি যেরকম মেয়ে লাইক করতাম সেরকম মেয়েদের একজন মিলি। অনেক ভেবেচিন্তে মিলিকে প্রপোজ করার সিদ্ধান্ত নিলাম।
কিন্তু পরদিনই আমি অসুস্থ হয়ে পড়লাম। প্রচণ্ড অসুস্থতার কারণে প্রায় 7 দিন কলেজে যেতে পারিনি। কলেজ তো দূরের কথা, বাসা থেকেও বের হইনি। যদিও আমার প্রায় সব বন্ধুরাই আমাকে দেখতে এসেছিল, শুধু মিলি ছাড়া। তবে বন্ধুদের পাশাপাশি কথাও প্রতিদিন বাসার সামনে এসেছিল, কিন্তু বাসায় আসতে পারেনি। হয়তো সাহস পাইনি। সাহস পাবি বা কী করে? সেদিন যে অপমানটাই না করেছিলাম। যাই হোক, প্রায় 7 দিন পর কলেজে গেলাম। কলেজের ভিতর ঢুকতেই যাব এমন সময় পেছন থেকে কে নাম ধরে ডাক দিল। তাকিয়ে দেখি কথা। মেজাজটাকে ঠান্ডা রেখে জিজ্ঞেস করলাম, কি? তোমার অসুখ কেমন হয়েছে? সেটা তুই যে। কিরে আয়ান, কালো বিড়ালের লগে কি করস? আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে স্বামী দূর থেকে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল। স্বামীকে সাথে পেয়ে আমিও মজা নিলাম। আর বলিস না দোস্ত, স্বপ্নে একটু বিড়াল দেখেছিলাম যে এত কালো, হুবহু এইটার মতো। তাই দেখছিলাম দুজনের কেমন মিল। তাই নাকি? দেখ, নাকি একটু পিক তুলে নিবি? দূর বেটা, ওকে মোবাইলে রাখলে তো মোবাইলের ব্রাইটনেস ফুল দিলেও দেখা যাবে না। কথাটা বলেই দুজনে হেসে উঠলাম। মেয়েটা মাটির দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলেনি। আর আমি আর স্বামী হাসতে হাসতে চলে আসলাম। ক্লাসের ভেতর যেতেই দেখি লিমি আর খাদিজা গল্প করছে। আমি কাছে যেতেই খাদিজা বলল, কি রে, কলেজে এলি তাহলে? অসুখের কি অবস্থা? কি বললে তুমি? আয়নের অসুখ হয়েছিল নাকি? আমি কথাটা শুনে একটু অবাক হলাম। কলেজের প্রায় সবাই আমার অসুস্থতার খবর জানে, কিন্তু মিলি জানে না। বিষয়টা অবাক লাগলো, তবু বললাম, হ্যাঁ, একটু অসুস্থ ছিলাম। এখন কেমন আছে? আগের চেয়েও অনেকটা ভালো। শুক্রিয়া। তো সুস্থতা উপলক্ষে ট্রিট দিবি না? ওকে, চল তোদের আজ বিরিয়ানি খাওয়াবো। ওদের নিয়ে স্কুলের সামনেই একটা হোটেলে গেলাম। বিরিয়ানি অর্ডার করে চেয়ারটায় হেলান দিয়ে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ, দোস্ত আইতেছে। কে? কালো বিড়াল, ওই দেখ। স্বামীর কথা শুনে সবাই দরজার দিকে তাকালাম। দেখলাম কথা মুখে লম্বা ঘোমটার মতো করে দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। এবার মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। এই মেয়ের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এত কথা বলার পরেও পিছু ছাড়ে না। মেয়েটা আমার পাশে আসার আগেই আমি উঠে তার দিকে এগিয়ে গেলাম। আজ তাকে এমন অপমান করব যে জীবনেও আমার সামনে আসবে না। তার কাছে গিয়ে বললাম, ওই কাইল্লানি ছোট। এই নিন আপনার মানি ব্যাগ। আমার কথা শেষ করার আগেই কথা একটা মানিব্যাগে আমার দিকে এগিয়ে দিয়ে বলল। হয়তো সে বুঝতে পেরেছে আমি তাকে অপমান করতে যাচ্ছিলাম। ব্যাগটা নিয়ে খুলে দেখলাম, হ্যাঁ, আমার ব্যাগই তো। হয়তো ক্লাসে নয়তো ক্যান্টিনে ফেলে আসছিলাম। বন্ধুরা কিছুটা দূরে হলেও আমাদের আলাপটা স্পষ্ট বুঝতে পারে। তামান্না ডাক দিয়ে বলল, আয়ান, ব্যাগটা চেক করে দেখ, টাকা সব ঠিক আছে কিনা, নাকি চুরি করে নিছে কিছু। ছোট লোক বলে কথা। ওর কথা শুনে হোটেলের সবাই হেসে উঠল। কথা সহ্য করতে না পেরে বেরিয়ে যাই হোটেল থেকে। খাওয়া দাওয়ার পর বিল দিয়ে বেরিয়ে গেলাম। সেদিন কলেজে আর কথাকে দেখা যায়নি। হয়তো বাসায় গিয়ে মুখ বুজে কান্না করছে। তাতে আমার কি? আমি তো বন্ধুদের কাছে বাহবা পেলাম। রাতে খাওয়া দাওয়ার পর আম্মুকে কল দিলাম। ওহ, আমার তো বলাই হয়নি, আমার মা বাবা দুজনেই লন্ডনে থাকেন। আমাদের ওলসানের কয়েক ভবন বিশিষ্ট বাড়িতে আমি আর কাজের লোকরাই থাকেন। কয়েক সেকেন্ড রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। কেমন আছিস বাবা? হ্যাঁ মা, ভালো। তোমরা কেমন আছো? হ্যাঁ রে, আছি। তোর অসুখ এখন ভালো হয়ে গেছে? হ্যাঁ আম্মু, অনেকটা ভালো আছি এখন। আচ্ছা শোন, আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব দ্রুত দেশে আসব। কি? সত্যি? হ্যাঁ, তবে একটা কারণও আছে। কি কারণ আম্মু? আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার গিয়ে তোর বিয়ে দিয়ে আসব। তুই তো একা, তোকে দেখাশোনা করার কেউ নাই। আম্মু, আমি এখন বিয়ে করব না, আগে লেখাপড়াটা শেষ করি। বিয়ে করেও লেখাপড়া শেষ করা যায়। আর আমি তোর মতামত জানতে চাইনি, শুধু তোকে জানালাম, বাকিটা আমরা বুঝবো। আমি আর কিছু বললাম না। আম্মুর কথা শুনে ফোনটা কেটে দিলাম। এখন বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই। লেখাপড়াটা শেষ না করেই বিয়ে? দূর। পরক্ষণেই ভাবলাম, আম্মু যখন একবার ঠিক করেছে বিয়ে দেবে, তাহলে বিয়ে দিয়েই ছাড়বে। তাই মনে মনে ভেবে নিলাম, এবার মিলিকে প্রপোজটা করেই ফেলবো। ও অ্যাকসেপ্ট করলেই মাকে ওর কথা জানাবো। পরের দিন প্রস্তুতি নিয়ে কলেজে গেলাম। আমার প্রায় সকল বন্ধুরা জানে আমি মিলিকে পছন্দ করি। কলেজে গিয়ে দেখি মিলি আর তামান্না কথা বলছে ক্যান্টিনে বসে। কি রে, আজ এত তাড়াতাড়ি যে? হ্যাঁ না, একটু কাজ ছিল। মিলি, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। না মানে একটু একা কথাটা বলতে চাই। কথাটা শুনে তামান্না ফ্যাক করে হেসে দিল। আমাকে ইশারা করে কি একটা যেন বোঝাতে চাইলো। আমি ওই দিকে কর্ণপাত করলাম না। আমি মিলির উত্তরের অপেক্ষায় ওর দিকে তাকিয়ে রইলাম। মিলি তামান্নার দিকে দু একবার দৃষ্টিপাত করার পর বলল, আচ্ছা চলো। আমি আর মিলি একটা রিক্সা নিয়ে চলে গেলাম একটা পার্কে। গাড়ি থেকে নামতেই মিলি জিজ্ঞেস করলো,
এ কোথায় নিয়ে এলে আবার? ভাবির সাথে দেখা করবা নাকি? মিলির কথাটা শুনে মুচকি হেসে দিলাম। তারপর বললাম, চলো বসে কথা বলি। পার্কের ভেতরে একটা বসার জায়গা ছিল, সেখানে দুজনেই পাশাপাশি বসে পড়লাম। তারপর আস্তে আস্তে আমি বলা শুরু করলাম, আচ্ছা মিলি, আমি ছেলে হিসেবে কেমন? আই মিন, তোমার কাছে কেমন? হ্যাঁ, ভালোই তো, 100-তে 100। ধন্যবাদ। আচ্ছা, কি যেন বলবে বলেছিলে? না মানে আসলে কি করে যে বলি। না, সমস্যা নাই, বলে ফেলো। মিলি, আসলে আমি তোমাকে পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি। আমি আমার সারাটা জীবন তোমাকে ভালোবাসতে চাই। দেবে কি সেই সুযোগ? মিলি কথাটা শুনে একটু অবাক হলো, হয়তো এটা আশা করেনি। কিছুক্ষণ পর, আমাকে সময় দিতে হবে আয়ান। আচ্ছা সময় নাও, আমাকে কালকে ভেবেচিন্তে জানিও। আচ্ছা। সেদিনের মতো ক্লাস করিনি, মিলিকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ভাবতে লাগলাম মিলির কথা, মেয়েটা অ্যাকসেপ্ট করবে কি না। জীবনে প্রথম কাউকে প্রপোজ করলাম, যদিও আমার মনে হচ্ছিল মিলি না বলবে না। আর না বলারও তো কোনো কারণ নেই, আমি তো তার চেয়েও কোনো অংশে কম না। রাতে তেমন ঘুম হয়নি, একটা অন্যরকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। 4টার দিকে আস্তে আস্তে ঘুম আসে, কিন্তু কলিং বেলের শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দরজাটা খুলতেই অবাক, এ তো মিলি। অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। শুভ সকাল। আমি তার ইউজটা শুনতে পাইনি, কেননা মনোযোগটা তার চেহারায় ছিল, মুখে নয়। ব্যস্ত হয়ে আবারও বলল, হাঁ করে কি দেখছো? না না মানে কি যেন বলছিলে? বলছি যে শুভ সকাল। হ্যাঁ, তোমাকেও। তো এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে যেতে দিবা? হ্যাঁ হ্যাঁ, আসো প্লিজ। মিলিকে আমার রুমে নিয়ে গেলাম। মিলি ওদিক ওদিক তাকিয়ে পুরো রুমটা ভালোভাবে দেখছে। মিলি, তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। না, তুমি আমাকে কিচেনটা দেখিয়ে দাও, আমি কফি বানাবো আজ। আজকে মিলির আচরণে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি মিলি আমার প্রস্তাবে রাজি? মানে মিলিও কি আমাকে ভালোবাসে? আমি নিজে থেকে আপাতত কিছু বললাম না। মিলিকে কিচেনটা দেখিয়ে দিয়ে আমি গোসল করতে গেলাম। কাজের বুয়া বাসায় ছিল, কাজের বুয়া মিলিকে হেল্প করছিল। কিছুক্ষণ পরে মিলির ডাক, আয়ান, কফি রেডি। আসছি। তারপর দুজনে গল্প করতে করতে কফি শেষ করলাম। প্রায় 8টা 30-এর দিকে দুজনে রিক্সায় উঠে কলেজের দিকে রওনা দিলাম। গাড়িতেই মিলিকে বললাম, আচ্ছা মিলি, তুমি কি আমায় উত্তরটা দেবে? দিব তো। আগে এটা বলো, আমি যদি না বলি তাহলে তুমি কি করবে? তুমি না বললে এই দুনিয়া থেকে বিদায়? কথাটা শেষ করার আগেই কথা আমার মুখ চেপে ধরলো, বলল, গাধা একটা। যদি তোমাকে ভালোই না বাসতাম তাহলে কি এত সকাল সকাল তোমার বাড়ি এসে তোমাকে কফি বানিয়ে খাওয়াতাম? তার মানে তুমিও আমাকে ভালোবাসো? অনেক। কথাটা শুনতেই বুকের ভেতর আনন্দের বন্যা বইয়ে গেল। এভাবেই শুরু হলো আমার নতুন জীবন। মিলির সাথে কাটাতে লাগলাম মধুময়ের সময়। কিছুদিন পর আমি মিলিয়ার স্বামী বসে আছি কলেজের মাঠের এক কোনায়। হঠাৎ ছোটন হাবি হাবি আসলো। দোস্ত, পাইছি কি পাইছস? চিঠি। কি চিঠি? ওই বেটা বস আগে, তারপর বল। দোস্ত, আমি ক্লাসে বসে গান শুনছিলাম, হঠাৎ দেখলাম কল্যাণী ব্যাগে কিছু একটা রাখছে। ও বের হওয়ার সাথে সাথেই আমি ওর ব্যাগ চেক করে দেখি একটা চিঠি। বাহ, কাইলানি চিঠি লেখে? ওই বেটা চিঠিটা তোর নামে লিখছে। কি? দে তো দেখি। ওই আয়ান, বড় করে পড়ো। আমি ছোটনের কাছ থেকে চিঠিটা নিয়ে বড় বড় করে পড়তে শুরু করলাম। প্রিয় আয়ান, আগে শুনতাম ভালোবাসা মনে হয় চেহারা দেখে না। আমিও তোমাকে এটা ভেবেই ভালোবেসেছিলাম, কিন্তু কালো হয়ে যে দুনিয়াতে আসাটা যে এতটা পাপের আমার জানা ছিল না। জানো, জন্মের পর থেকেই সমাজের মানুষগুলো আমাকে অন্য চোখে দেখত। আমি জানি না আল্লাহ কেন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। যদি এভাবে কালো করেই পাঠাতে হতো, আমি তোমাকে কত ভালোবাসি সেটা বুঝাতে পারবো না। তাই তো শত অপমানের পরেও তোমার কাছে যাই। আমি জানি আমি তোমাদের বিনোদনের খোরাক, আমাকে নিয়ে হাসাহাসি করাটা তোমাদের নিত্যদিনের কাজ। আমি যে তোমাকে ভালোবাসি হয়তো তোমাকে কখনো বলতে পারিনি, আর পারবও না। আমি জানি এই চিঠিটাও তোমার কাছে দিতে পারবো না, তবে তোমার প্রতি আমার ভালোবাসা এই চিঠিতেই বন্দি করতে পারবো। তুমি হয়তো মিলিকে ভালোবাসো, কিন্তু মিলি মেয়েটা যে তোমার মতো আরও কয়েকটা বয়ফ্রেন্ড আছে সেটা জানো না। জানো, অনেক কষ্ট হয় ভাবতে যে তুমিও একদিন মিলির কাছে প্রতারিত হয়ে কাঁদবে, সেদিন হয়তো আমি থাকবো না। চিঠিটা শেষ করার আগেই মিলি আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে উঠে চলে যাচ্ছে। আমিও পেছন থেকে ডাক দিচ্ছিলাম,
কিন্তু আমার কথা না শুনেই চলে যায়। আমি তাড়াতাড়ি কল দিলাম, কয়েকবার কেটে দেওয়ার পর রিসিভ হলো। মিলি, কি হয়েছে, চলে গেলে যে? আমি তো খারাপ, আমার থাকা না থাকাটা কি? আমি তো প্রতারক, আমার অনেক বয়ফ্রেন্ড। থাকো তুমি তোমার কথাকে নিয়ে, আর কখনো কল দিব না। আরে, এটা তো ও লিখেছে, আর এতে আমার কি দোষ? আমি কি এসব বিলিভ করছি নাকি? তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। বলেই ফোনটা কেটে দিল। মেজাজটা পুরাই খারাপ হয়ে গেল। এই ফকিন্নি কাইল্লানির জন্য মিলি আমার সাথে রাগ করেছে? না, অনেক হয়েছে, এবার ওকে উচিত শিক্ষা দিতে হবে। কলেজ শেষ করে সবাই যখন কলেজ থেকে চলে যাবে, ঠিক তখনই আমি সবাইকে দাঁড় করালাম। তারপর কথাকে সবার সামনে আনলাম। কথা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজ তোমাদের দাঁড়াতে পড়েছি এক সুন্দরীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ওরে, সবাই চেনেন? কথার দিকে আঙুল দেখিয়ে দিয়ে বললাম। সবাই হ্যাঁ বলে উত্তর দিল। ওর মতো সুন্দরী কলেজে কয়টা আছে বলতে পারেন? কথাটা শুনে সবাই মিটমিট করে হাসতে লাগলো। এই কাইল্লানির শখ হয়েছে আমার সাথে প্রেম করার জন্য। চিঠি লিখে এখন আমার জন্য বলে চিঠি লিখে। ওরে জুতা দিয়ে পিটাইলে কেমন হবে? সবাই এবার জোরে হেসে উঠল। অনেকে বলল ভালোই হবে। হাসার কারণ তার চেহারা। ভাই, ওর বিএফ লাগবে, কেউ একটু বিএফ হন। মাসিক টাকা পাবেন, আমি দিমু টাকা। আমার কথাগুলো শুনে কথা কান্না ইতিমধ্যেই শুরু করে দিল। আমি এবার কথার দিকে তাকিয়ে বলতে লাগলাম, ওই ফকিন্নির বাচ্চা, আমি কার সাথে কি করব সেটা আমার ব্যাপার। তোর মতো কালো বিড়াল আমারই উপদেশ দাস? শালি, তোর জন্য মিলি আমার সাথে রাগ করেছে। নিজের চেহারা জীবনেও আয়নায় দেখছস? আর জীবনে যদি তোরে আমার আশেপাশে দেখি, তাহলে তোর কি অবস্থা করি তুই কল্পনাও করতে পারবি না। কথাকে ইচ্ছামতো সবার সামনে অপমান করে বাসায় চলে আসলাম। বাসায় এসে মিলিকে ফোন দিলাম। কি জন্য ফোন দিয়েছো? আমি তো প্রতারক। ওই কাইলানির সাথে কথা বলো, আমাকে কল দিও না। মিলি, মিলি প্লিজ আমার কথা শোনো। দেখো, ও ওর ইচ্ছে মতো লিখেছে, এতে তো আমার হাত নাই, কিংবা এসব তো আমার মনের কথা না। আর তুমি কাল কলেজে গেলে বুঝতে পারবে যে আমি ওকে কলেজের সবার সামনে এমন শিক্ষা দিয়েছি, ও আর বাপের জন্মেও এরকম কিছু করবে না। প্লিজ বাবু, আমাকে ভুল বোঝো না, প্লিজ প্লিজ। তাই শিক্ষা দিয়েছো? কাল কলেজে গেলে শুনবে। ধন্যবাদ। বাবু, আর রাগ করো না প্লিজ। হুম। তুমি কিন্তু এখনও রেগে আছো। লক্ষ্মী আমার, একটু হাসো প্লিজ। অনেক কষ্টে মিলির রাগ ভাগালাম। আমরা ভালোই পার করছিলাম দিনকাল, মিলির সাথে ভালোই কাটছিল সময়। কিন্তু কিছুদিন লক্ষ্য করলাম কথা মানে কাইল্লানিটা আর কলেজে আসে না। প্রায় 7-8 দিন কলেজে আসেনি। আমার কেন জানি একটু একটু খারাপ লাগতে লাগলো। মেয়েটা আমার কারণেই কলেজে আসে না, এটা নিশ্চিত ছিল না। প্রায় 10 দিন পর আমরা সবাই মিলে গ্রুপ স্টাডি করছিলাম কলেজে খোলা মাঠে বসে। হঠাৎ একটা মেয়ে এসে আমাদের প্রায় পেছনেই ব্যাগটা রেখে বসে পড়লো। তাকিয়ে দেখি কথা। অনেক দিন পর তাকে দেখলাম, কিন্তু আজ আমি কথাকে দেখে প্রচণ্ড অবাক হলাম। মেয়েটাকে আজ অদ্ভুত কুৎসিত লাগছে। মেয়েটা যদিও আমার দিকে তাকায়নি, আজ নিজে বসে একটা বই খুলে পড়তে শুরু করলো। কিন্তু আমি তাকে দেখে এক প্রকার হেসেই দিলাম। আজ সে একটা লাল পোশাক, ঠোঁটে লিপস্টিক, চোখে চশমা পরে এসেছে। মেয়েটা সাধারণত সাজগোজ করতো না, কিন্তু হঠাৎ তার মধ্যে এত চেঞ্জ। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মিলিও কথার দিকে লক্ষ্য করলো। তারপর জোরে হেসে উঠল, সবার উদ্দেশ্যে বলল, গাইস, জীবনে লাল কাক দেখেছো? সবাই নাবোধক উত্তর দিল। তারপর মিলি কথার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো লাল কাক। কাক চশমাও লাগাইছে। মিলির সাথে সাথে এবার সবাই হেসে উঠল। কথা বিষয়টা বুঝতে পেরেছে, তবু কিচ্ছু বলেনি। মাথা নিচু করে মনোযোগ দিয়ে বইটা পড়ছিল। স্বামী এবার কথাকে উদ্দেশ্য করে বলল, শুনলে তোরা, এ কাককে একটু কেউ বল যাতে এভাবে রাস্তায় বের না হয়, নাইলে সবাই ভূত ভেবে পালিয়ে যাবে। হরে দোস্ত, আমি তো প্রথমে দেখে ভয়ে প্রস্রাব করে দিচ্ছিলাম। আয়ান, যাও ওইটারে ঘরে জাদুঘরে রেখে আসো, অনেক টাকা পাবে। পৃথিবীর প্রথম লাল কাক বলে কথা। এবার কথাগুলো শুনে কথা আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। চোখে জল টলমল করছে, তবু আমরা আমাদের বিনোদন আদায় করে নিচ্ছিলাম। শেষ পর্যন্ত ও আর জায়গা থেকে উঠে চলে গেল। দোস্ত, কাকটা চলে গেছে রে। এভাবেই কথাকে বিনোদনের উৎস বানিয়ে পেলেছিলাম। কথাকে পাশে পেলেই এরকম করাটা আমাদের নেশা হয়ে গেছে। রাতে খাওয়ার আগে মিলির সাথে কথা বলছিলাম, এমন সময় মায়ের ফোন। হ্যাঁ আম্মু, বলো। কেমন আছিস? জি আম্মু, ভালো, তোমরা?
আমরা অনেক ভালো আছি। শোন খোকা, আমরা কাল যাচ্ছি। কালই আমাদের ফ্লাইট। কি সত্যি? সত্যি। তুই বাসায় থাকিস। আম্মু, আমি কি গাড়ি নিয়ে যাব? না রে, আমরা চলে আসতে পারবো। তুই বাসায় থাকিস, কাল কলেজে যেতে হবে না। ওকে আম্মু। আচ্ছা। আম্মুর কথা শুনে মনটা খুশিতে নেচে উঠল। অনেক দিন পর আর আম্মুকে একসাথে দেখব, ভাবতেই ভালো লাগে। তবে আম্মুর বলা কথাটা মনে পড়তেই চিন্তায় পড়ে গেলাম। আম্মু তো আমাকে বিয়ে দিতেই আসছে, কথাটা মিলিকে বলাই হয়নি। তাড়াহুড়ো করে মিলিকে ফোন দিলাম। কে ফোন করেছিল? আম্মু। ও, কি বলতেছে? এই শোনো না, আম্মু আর আব্বু কালকে দেশে আসছে। তাই? এত ভালো খবর। কিন্তু কেন আসছে জানো? কেন? আব্বু আম্মু আমাকে বিয়ে দিতে চান, আর বিয়ে দেওয়ার জন্যই দেশে আসছেন। কি? তাই? এটা তো আরো ভালো খবর। আন্টি আঙ্কেলকে আমাদের কথা বলো। সেটাই ভাবছি। তুমি মানসিকভাবে রেডি থেকো। কিন্তু ওনারা রাজি হবেন তো? আরে, আব্বু আম্মুর চোখের মনি আমি, ওনারা আমার কথা ফেলবেন না। তাই যেন হয়। আচ্ছা, রাখি এখন। ওকে বাবু, লাভ ইউ। লাভ ইউ টু। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে বাসার কাজ করা শুরু করলাম। কলেজে যাইনি আজ। আব্বু আম্মু বিকেলে 3টার দিকে বাসায় এসে পৌঁছালো। আম্মুকে কাছে পেয়ে আবেগ সামলাতে পারিনি। আম্মুকে এবং আব্বুকে জড়ি ধরে চোখ দিয়ে পানি চলে আসলো। প্রায় 7 বছর পর তাদের দেখা পেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে চা নাস্তা খেয়ে আব্বু আর আম্মুকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। প্রায় সারা বিকেল ঘোরার পর রাতে বাসায় এসেই মা বলল, শোন আয়ান, আমরা 7 দিন পরেই চলে যাব। তাই এই 7 দিনের ভিতর আমি তোর বিয়ে দিতে চাই। মানে 7 দিন পর চলে যাবে মানে? তো আসার কি দরকার ছিল? বাবা, রাগ করছিস কেন? তোর মা অসুস্থ, ওকে ডাক্তার দেখাতে হয় প্রতি 10 দিন, তাই অবশ্যই চলে যেতে হবে। কি, মা অসুস্থ আর তোমরা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? বাহ। দেখো ছেলের কাণ্ড। আরে তুই টেনশন করবি বলে বলিনি। আচ্ছা বাদ দাও তো এসব। কি শুরু করলে? আয়ান, বলতো তোর পছন্দের কেউ আছে কি না? না আসলে আম্মু, আমি আসলে একটা মেয়েকে ভালোবাসি। কথাটা বলেই চোখ নিচে নামিয়ে ফেললাম। কেমন যেন লজ্জা করছিল। আগে বলবি না? এত অনেক ভালো খবর। আমাদের কাজটা ইজি হয়ে গেল। আমাদের আর কষ্ট করে মেয়ে দেখতে হবে না। আচ্ছা, মেয়েটার সাথে কথা বলিয়ে দিবি। হ্যাঁ আম্মু, কালকে ঘুরতে যাবে না? আস্তে আস্তে তো দুপুর হয়ে যাবে। ওকে লাঞ্চের ইনভাইট করি। গুড আইডিয়া। ওকে তাহলে কাল আসতে বল। ওকে আব্বু। এটা বলেই উঠে রুমে চলে গেলাম। খুব ভালো লাগলো আমার। মিলিকে নিজের করে যে পাবো তাতে কোনো সন্দেহ নেই। রাতে ফোন করেই মিলিকে সব বলে দিলাম এবং সেজেগুজে প্রস্তুত হয়েই আসতে বললাম। পরদিন অনেকক্ষণ ধরে হোটেলে বসে আছি। আব্বু আম্মু, কিন্তু মিলির কোনো আসার নাম নেই। মা বলল, কি রে, কোন ব্যবসার মিটিংয়ে আনলি নাকি? না মানে আম্মু, আসলে হয়তো কোনো ঝামেলা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হাই আয়ান। আমার কথা শেষ করতেই মিলির ডাক। তাড়াতাড়ি উঠে কানে কানে বললাম, এতক্ষণ কোথায় ছিলে? আম্মু প্রায় রেগে আছে। উনি আমার আম্মু আর উনি আমার আব্বু, আর আব্বু আম্মু ও হচ্ছে মিলি। হাই আন্টি আঙ্কেল, হাউ আর ইউ? ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। বসো বসো। থ্যাঙ্কস আঙ্কেল। আচ্ছা মা, তোমার বাসায় কে কে আছে? আব্বু আম্মু, আমি আর একটা বিড়াল। ওহ, বিড়ালটাও কি তোমার ভাই বোন কেউ? হাউ ফানি আন্টি, ইউ আর সো ফানি। আম্মু এবার আরেকটু বেশি রেগে গেল। আব্বু বুঝতে পেরে বলল, আচ্ছা মা, তুমি কোরআন পড়ো। হ্যাঁ আঙ্কেল, মোবাইলে পড়ি। মোবাইলে কেন? আন্টি এখন সব কিছু আধুনিক না। আব্বু তার জন্য কেনা শাড়িটা দিয়ে বলল, আঙ্কেল, এখন শাড়ি পরার যুগ আছে নাকি? তবুও থ্যাঙ্কস ফর ইউর গিফট। আম্মু কথাটা শুনে হাঁ হয়ে গেল। তারপর আব্বুর মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আয়ান, আজ উঠি। তুই মিলিকে বাসায় দিয়ে আয়, আমরা আসছি। ওকে আম্মু। মিলিকে রিক্সা নিয়ে তাদের বাসার সামনে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভাবতে লাগলাম, আম্মু কি মিলিকে পছন্দ করেছে? ভাবতে ভাবতে বাসার সামনে নামতেই বড় ধরনের শক খেলাম। নিজের চোখটা ভালো করে মুছে নিয়ে দেখলাম কথা আমার বাড়ি থেকে বের হচ্ছে। কিন্তু ও এখানে কিভাবে, কেন? ভাবতে ভাবতে ডাক দিলাম কথাকে, এই কাক, কালো বিড়াল, দাঁড়া। কথা আমার কথা শুনে হচকচিয়ে গেল। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। ফকিরের বাচ্চা, আমার পেছন ঘুরতে ঘুরতে আমার বাসায় চলে আসছস? তোকে তো আজ ঠাস ঠাস। কথাটা শেষ করতেই
আম্মু এসে গালে 2টা থাপ্পড় দিল। তুই এত অমানুষ হয়েছিস, নিজের টাকা আর সৌন্দর্যের অহংকারে এত নিচে নামতে পারলি সেটা আগেই শুনছিলাম, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। শোন, তুই আর তোর বন্ধুরা যাকে বিনোদনের খোরাক বানিয়েছিলি তাকেই আমি আমার ঘরের পুত্রবধূ করে আনবো। মায়ের কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। মা বলে কি? আর মা এসব জানলো কি করে? আমতা আমতা করে বললাম, মা না প্লিজ, আমি মিলিকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আর ওর মতো মেয়ে। ওই চুপ, কথাকে নিয়ে একটা বাজে শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবি না। তোর ওই মিলি এত আধুনিক যে কোরআন পড়ে মোবাইলে, শাড়ি পরাটাকে খ্যাত ভাবে, যে বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না, তার চেয়ে কথা হাজার হাজার গুণ ভালো। শোন, শুধু সাদা চামড়া থাকলেই মানুষ হওয়া যায় না, সাদা তো বিড়ালও হয়। মায়ের কথা শুনে এবার কথার উপর মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। এই মেয়ে মাকে নিশ্চয়ই উল্টাপাল্টা বুঝিয়েছে। আমি ওর মতো ছোট লোককে মরে গেলেও বিয়ে করব না। মাকে সাহস করেই বললাম, আম্মু, আমার জীবন চলে গেলেও ওর মতো কাককে বিয়ে করব না। ছোট লোকের বাচ্চা কোথাকার। বলেই হনহন করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। মাথা ব্যথা করছে। ভাবছি আম্মু এটা কী করতে যাচ্ছে? যাকে সারা জীবন বিনোদনের উৎস হিসেবে ব্যবহার করেছি, তাকে কিনা বিয়ে করব? এরকম একটা মেয়েকে আমি কাজের বুয়া পর্যন্ত রাখবো না। আর ওকে বানাবো ঘরের বউ? না, জীবন চলে গেলেও আমি মিলিকে ছাড়া কাউকেই বিয়ে করব না। ভাবতে ভাবতে রুমে আম্মুর প্রবেশ। শোন আয়ান, রেডি থাকিস, কালকেই তোর বিয়ে কথার সাথে। বিয়ে? তোমরা জেগে জেগে স্বপ্ন দেখছো। আমি সোজা সোজা বলে দিচ্ছি, আমি মিলিকে ছাড়া কাউকেই জীবনে বিয়ে করব না। আম্মু আমার কথা শুনে একটু অবাক হলো। হয়তো আমার কাছ থেকে এরকম একটা উত্তর আশা করেনি। অবাক হওয়ার ভঙ্গিতে মুখে হাত দেওয়ার মতো করে বলল, ছি, তুই মুখের ওপর তর্ক করতে শিখে গেছিস? বাহ, এই তুই শিখেছিস? আমি কিছু না বলে মাটির দিকে চেয়ে রইলাম। আম্মু কয়েক সেকেন্ড পর আবার বলল, এই তোকে শিখিয়েছি ছোটবেলা থেকে। আমায় যদি বিয়ে দিতেই হয় আমি তোর সাথে কথার বিয়ে দেব, আর কারো না, এটা আমার শেষ কথা। কথাটা বলেই আম্মু চলে গেল। আম্মুর কথা শুনে প্রায় হতাশ হয়ে পড়লাম। আম্মু যখন বলেছে তখন আমাকে বিয়ে না দিয়ে ছাড়বে না, কিন্তু আমি তো পারবো না। কোনো উপায় না পেয়ে মিলিকেই ফোন দিলাম। মিলি, আম্মু বলল, আন্টি আমাকে পছন্দ করেছে, এই তো আমি জানতাম। কত স্মার্টনেস নিয়েই তো তাদের সাথে মিট করেছি। সো সি হেল্প টু লাইক মি। আসলে আম্মু তোমাকে পছন্দ করেননি। ওনারা তোমার কথার ধরনটাকে বেয়াদবি ধরে নিয়েছেন, আর তোমার অতি স্মার্টনেসটাকেও। কি? তোমার বাবা মা লন্ডনে থেকে স্মার্টনেস বোঝে না? খ্যাত। মিলির এই কথাটা শুনে মাথায় প্রচণ্ড রাগ উঠল। ইচ্ছে হচ্ছিল কাছে গিয়ে কানের নিচে 2টা থাপ্পড় দিই। আমার মাকে খ্যাত বলার সাহস তার হলো কিভাবে? তবু মেজাজটা ঠান্ডা করে বললাম, দেখো, তোমার স্মার্টনেস আমাকে কিংবা আমার পরিবারকে দেখাইও না। শোনো, মা আমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে চাইছেন। কালকেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওহ, এখন তুইও মায়ের সাথে তাল মিলাচ্ছিস? ওকে বিয়ে করে আমাকে আর কখনো ফোন দিবি না। মিলি, শোনো প্লিজ। কি? দেখো, এখন মাথা গরম করে লাভ নেই। আমি আম্মুকে সাফ সাফ বলে দিয়েছি, আমি তোমাকে ছাড়া কাউকেই বিয়ে করব না। আম্মু আমাকে উল্টা চ্যালেঞ্জ দিয়ে গেছে। এখন শোনো, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? চলো আমরা পালিয়ে যাই। এটা ছাড়া আর কোনো পথ এখন খোলা নেই আমার কাছে। কি? পালিয়ে বিয়ে করে খাওয়াবে কি? থাকবে কি করে? প্রবলেম নেই, আমার অ্যাকাউন্টে কয়েক লাখ টাকা থাকতে পারে। অনায়াসে চলে যাবে কয়েক বছর, এরপর আস্তে আস্তে বাসায় মেনে নেবে। কি? বাহ, এখন আমাদের মুখে চুনকালি দেওয়ার কথা চিন্তা করছিস? দরজার পাশ থেকে আম্মু বলে উঠল। আমি আম্মুকে দেখে হচকচিয়ে গেলাম। আম্মু হয়তো দরজার পাশ থেকে সব কিছু শুনে ফেলেছে। তাড়াতাড়ি ফোনটা লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। তুই আমাদের ছোট করার পদক্ষেপ নিচ্ছিস। ছি, এখন আমার মনে হচ্ছে তোকে জন্ম দিয়ে ভুল করেছি। তুই যদি কথাকে বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। আম্মু চলে যাওয়ার পর আব্বু আমার পাশে বসলো। আস্তে আস্তে আব্বুর বাম হাতটা আমার কাঁধে রেখে বলল, বাবা আয়ান, তোর মা তোকে কত ভালোবাসে সেটা তুই জানিস। আর তোর মা হার্টের রোগী, তাই এমন কোনো কাজ করিস না যেটার জন্য তোকে সারা জীবন অনুশোচনা করতে হয়। সারাদিন সারা রাত বিছানা থেকে উঠিনি, হয়তো কান্না নয়তো চিন্তা, এই দুটি করেই কাটিয়েছি। ওইদিকে আব্বু আম্মু বিয়ের আয়োজন করতেছে। আমার মতামতের জন্য তারা থেমে থাকেনি। আমি ওর বাধা দেইনি, নিজের অজান্তেই নিজেকে বলিদান করলাম, হয়তো আম্মুকে হারানোর ভয়ে। পরের দিনও আমি বের হইনি।
তবে কবুল বলার জন্য আমার ডাক পড়লো। কবুল বলার জন্য রুম থেকে বের হয়ে কথার পাশে বসিয়ে দিল আমাকে। আজ কথাকে একজন ভয়ঙ্কর ছলনাময়ী নারী মনে হচ্ছে। আর চোখে তাকিয়ে দেখলাম কথার মুখে তৃপ্তির আভা। হয়তো তার জীবন সবচেয়ে আনন্দের দিন আজ, কিন্তু আমার তার উল্টা। কবুল বলার সময় কয়েকবার গলা আটকে গিয়েছিল, তবুও অনেক কষ্টে বলে ফেললাম। আমি কবুল বলাতে সবার চোখে মুখে একটা শান্তির আভা বয়ে গেল। বাসরাতে ঢুকেই দেখলাম কথা লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমার ঢোকার শব্দ শুনেই তড়িঘড়ি করে আমাকে সালাম করার জন্য খাট থেকে নেমে আসলো। আমার কাছে আসতে যাবে এমন সময় গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। কথা গালে হাত দিয়ে থ হয়ে আছে। ছোট লোকের বাচ্চা, আমার জীবনটা শেষ করে দিয়েছিস তুই। আমার রোগীন জীবনটাকে 2 দিনের ব্যবধানে নরকে পরিণত করছস। তোকে দেখলে আমার গা জ্বলে। শোন, যদি কখনো আমার কাছে অধিকার কাটাতে আসিস তো তোকে তৎক্ষণাৎ মেরে ভাসিয়ে দেব। কথা আমার কথা শুনে কিচ্ছু বলেনি, তবে অনুভব করলাম কথা কান্না করছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওকে থাপ্পড় দিয়ে আবার রাগ কমেনি। আবার বললাম, তোর মতো মেয়েকে নিয়ে সংসার করব এটা ভাবলি কি করে? তোর তো আমার কাজের বুয়া হওয়ারও যোগ্যতা রাখোস না। তোর জন্য আমি মিলিকে বন্ধুদের মুখ দেখাতে পারবো না। বালিশটা নিয়ে তাড়াতাড়ি মেঝেতে ঘুমাইলে ঘুমা, নইলে বসে থাক। আমার খাটে যদি পা ফেলিস তাহলে পা কেটে ফেলবো, মনে থাকে যেন। কথাকে একটা ছোট ধাক্কা দিয়ে খাটের উপর গিয়ে বালিশটা কথার দিকে ছুঁড়ে মারলাম। তারপর নিজের জায়গায় শুয়ে পড়লাম। পরদিন কথার ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি কথা চা হাতে দাঁড়িয়ে আছে। কথার দিকে তাকিয়ে মনে হয়নি তাকে বাসর রাতেই আমি ইচ্ছে মতো অপমান করেছি। তোকে খুব স্বাভাবিক লাগছিল। নিজের রাগ বজায় রেখে বললাম, কি চিল্লাচ্ছিস কেন? না মানে আপনার চা। ওই, তোকে না বলেছি আমার গা ঘেঁষার চেষ্টা করিস না? আমি কি তোকে বলেছি চা দিতে? এমনিতেও তো জীবনটা নষ্ট করে দিলি। এখন সকাল সকাল কাকের মতো চেহারাটা দেখিয়ে দিলি তো। জানি না আজ কোন বিপদ হয়। অপয়া, যা এখান থেকে। কথা আমার কথা শুনে চলে গেল। ইচ্ছে করছে না বিছানা থেকে উঠতে। অন্যদিন অনেক আশ হারিয়ে ঘুম থেকে, আর আজ জীবনের সব কিছু শেষ। বিছানা থেকে ফোনটা নিয়ে স্বামীকে ফোন দিলাম। মাম্মা, এত সকালে রাতে ঘুমাইছোস? সা আরে আমি তোরে মামা কইতেছি কেন? তুই তো ছেলে কাক। তোরে আয়ান বলতে আর দোস্ত বলতে বিবেকে বাধা দিচ্ছে। তুই যেহেতু মেয়ে বিড়ালের সাথে বাসর করছস, তাই তোকেও বিড়াল বলাটাই যুক্তিযুক্ত। কেমনে পারলি এত নিচে নামতে? তোকে বন্ধু পরিচয় দিতে ঘৃণা করছে। দোস্ত, তুই আমাকে বোঝার চেষ্টা কর। আমি ইচ্ছে করে করিনি। হা হা হা, আমাদের বলদ পাইছস? কেমনে পারলি মিলিকে এভাবে ঠকাতে? ছি, তোর সাথে কথা বলতে আমার বিবেকে বাধা দিচ্ছে। আমি ফোন রাখছি। স্বামী আমাকে কিছু বলতে না দিয়েই ফোনটা কেটে দিলাম। তারপর মিলিকে কল দিতে যাব এমন সময় আম্মুর ডাক। খেতে আয়। আম্মুর কথা শুনেও না শোনার ভান করে মিলিকে কল আবার দিতে যাচ্ছি, এমন সময় আম্মু আবার ডাক দেয়। কি রে, কথা শুনছিস না? এবার এক প্রকার বাধ্য হয়ে খেতে গেলাম। টেবিলে যেতেই আব্বুর প্রশংসা বাণী। দেখছো আয়ানের মা, বৌমার হাতের রান্না? হ্যাঁ, মনে হচ্ছে যেন মায়ের হাতেই খাচ্ছি। এসব শুনে আর ওইখানে বসে থাকতে পারিনি। উঠে কাপড় চেঞ্জ করে বেরিয়ে গেলাম। আজ কলেজে যেতে পারিনি, মূলত সমালোচনার ভয়ে যেতে পারিনি। তবু ঘোরাঘুরি করে দুপুরটা কাটিয়ে বিকেলবেলায় বাসায় ফিরলাম। বাসায় গিয়ে লক্ষ্য করলাম বাসায় মেহমান এসেছে। হয়তো কথার বাড়ি থেকে এসেছে। কথার আপন বলতে চাচা আর চাচি, ওরাই হয়তো এসেছে। আমি যখন বাসায় ঢুকছি তখন ওনারা মনোযোগ দিয়ে টিভি দেখছেন। আমি সোজা রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর কথার আগমন। শোনেন না, চাচা চাচি এবং বোনেরা এসেছে। রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, তো আমি কি করব? নাচবো? কিছু খাবার টাবার দিয়ে বিদায় করো। আমাকে এসব বলছিস কেন? না মানে ওনারা আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। মেয়ে কথাকে এবার দুটো শোনাতে যাব। এবার সবাই দুলাভাই বলে মেয়ে দুইটা রুমে প্রবেশ করলো। আরে দুলা ভাই, আপনি এত কিপটা, আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার ভয়ে বাসায় আসেননি? মেয়েটার কথা শুনে মাথায় রক্ত উঠতে লাগলো। দুলাভাই ডাকার সাহস কই পাইল? কথা আমার মুখের দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পারলো। বুঝতে পেরেই বলল, এই শোন না, ওর শরীরটা ভালো না, তোরা পরে কথা বলিস, এখন যা। ও মা, আপু, 2 দিনে জামাইয়ের জন্য তোর এত দরদ বেড়ে গেল? আচ্ছা যাই রে। মেয়ে দুইটার সাথে সাথে কথাও বের হয়ে গেল। কথার চাচা চাচিদের বিদায় দিয়ে কথা বিছানার পাশে বসে আছে, আর আমি ছাদে মিলির সাথে কথা বলছিলাম। মিলি বিষয়টা মেনে নিয়েছে। মিলিও চাই কয়েকদিন পর কথাকে তালাক দিয়ে আমরা আবার নতুন জীবন শুরু করব। মিলির সাথে কথা শেষ করে রুমে যেতেই রুমে গিয়ে দেখি কথা চুল আঁচড়াচ্ছে। আমি কিছু না বলে পাশেই শুতে যাব এমন সময় কথা বলে উঠল, কিছু কথা ছিল।
আমি কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ পর আবারও বলল। কিছু কথা ছিল আপনার সাথে। আমি আবারও উত্তর দেইনি, শুনেও না শোনার ভান করে ধরে রইলাম। কথা কিছুটা বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে বলছি কিস। কারের নিচে এমনভাবে দিমু আর ভ্যা ভ্যা করতে পারবি না? তোর না বলছি, গা ঘেঁষে কিংবা ভাব জমানোর চেষ্টা করবি না। কথা থাকলে নিজে নিজে বল। আমার কাছে এসে আর একটা শব্দ করলে তোরও কারির মতো ঠোঁট দুইটা কেটে লাল রং করিয়ে শুকাতে দেব। আমার ঝাড়ি খেয়ে কথা নীরবে নিজের কাজে মন দিল। অন্য মেয়ে হলে নয়তো আমাকে উল্টা রিপ্লে দিত, নয়তো বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিত, কিন্তু এই কাইল্লানি তা করবে না, কেননা ও ভালো করেই জানে আমি ওকে ছাড়তে চাই। এভাবে কয়েকদিন চলল। একদিকে কথার সাথে লোক দেখানো বন্ধনে আবদ্ধ, অন্যদিকে মিলির সাথে প্রেম করেই যাচ্ছিলাম। মিলি আমাকে সব জানিয়ে দিয়েছে। আব্বু আম্মু চলে যাওয়ার পর আমাকে কথাকে তালাক দিতে হবে এবং তাকে বিয়ে করতে হবে। কথাকে শুনে প্রচণ্ড খুশি হয়েছিলাম। আমিও তো সেটাই চাই। আমি বরং ভয় পেয়েছিলাম মিলি না আমাকে ভুল না বোঝে, কিন্তু মিলি মোটেও আমাকে ভুল বোঝেনি। আমি রাতে বসে বসে মিলির সাথে চ্যাট করছিলাম। এমন সময় আম্মু এসে বলল, বাবা আয়ান, তোকে তো আমরা বিয়েটা দিয়ে দিয়েছি। আমি জানি এটা তোর ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, কিন্তু এটাতে তোর কল্যাণ নিহিত। বাবা, আমাদের যাওয়ার সময় হয়েছে, চলে যেতে হবে। আমি বিয়ের পর থেকে আম্মুর সাথে তেমন কথা বলি না, তবে এবার আম্মুর চলে যাওয়ার কথা শুনে চুপ থাকতে পারলাম না। কি বলছো মা, এত তাড়াতাড়ি? ডাক্তার দেখাতে হবে, পরশু ডেট, তাই আমরা কালকেই রওনা দিব। কালকেই? আর কয়েকটা দিন থেকে যেতে পারো না? চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমি কথাকে বাড়ির সব কিছু বুঝিয়ে দিয়েছি, ও সামলে নেবে। বাবা, একটা অনুরোধ রাখবি? কি অনুরোধ আম্মু? তুই কথাকে কখনো কষ্ট দিস না। মেয়েটা হয়তো কালো, কিন্তু তুই যার পেছনে পড়েছিলি তার চেয়ে কথা হাজার হাজার গুণ ভালো। কথার মন চেহারা সম্পূর্ণ বিপরীত। আচ্ছা আম্মু, আম্মু আবার কবে আসবে তোমরা? তুই নাতি উপহার দিতে পারলে তখন আসবো। আম্মুর কথাটা আমার কানে অর্থহীন শোনালো, কেননা আম্মু যার কাছ থেকে যেটা আশা করেছেন সেটা কখনো সম্ভব নয়। পরদিন বিকেলে আম্মু আর আব্বু বাসা থেকে রওনা দিচ্ছে। আয়ান, ভালো থাকিস বাবা, বৌমাকে কষ্ট দিস না। আমি আম্মুকে জড়ি ধরে কান্না করে ফেললাম। আম্মু আমার চোখ মুছে দিয়ে বলল, কাঁদছিস কেন পাগল? আমরা তো সারাদিনের জন্য চলে যাচ্ছি না, আর আবার আসবো। তুই শুধু বৌমাকে দেখে রাখিস। বিদায়বেলা আম্মু আমার পাশাপাশি কথাকেও কিছু উপদেশ দিল। আয়ান একটু রাগী, দেখো ও একদিন তোমাকে অনেক ভালোবাসবে। ওর কথাই ভুল বোঝো না, ওকে আগলে রেখো তুমি। জি মা, আপনি শুধু দোয়া করুন। আমি একটু দূরে দাঁড়িয়ে ড্রাইভারের সাথে কথা বলছিলাম। এই ভাগে আম্মু কথাকে কথাগুলো বলল, তবে তা আমি স্পষ্ট শুনতে পেয়েছি। কথা আব্বু আম্মুকে পা ধরে সালাম করে বিদায় দিয়েছে। আমি ওনাদের সাথে এয়ারপোর্টে গেলাম। আব্বু আম্মুকে যেখানে বিদায় দিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাসায় ফিরতেই ঘটল বিপত্তি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম বলে সম্পূর্ণ ভিজে গেলাম। বাসায় ফিরতে ফিরতে দেখি কাপড় থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে। বাসায় গিয়ে কোনো রকম কাপড় চেঞ্জ করে শুয়ে পড়লাম। রাত 2টার দিকে প্রচণ্ড জ্বর অনুভব করলাম। নিজের শরীরে প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল, যদিও নিজের শরীরে একটা কম্বল ছিল। ছিল বলতে যখন শুয়েছিলাম তখন ছিল না। পাশ ফিরে তাকাতেই দেখি কথা নামাজ পড়ে কেঁদে কেঁদে মোনাজাত করছে। আরও একটু অবাক হলাম যখন কথার মোনাজাত পুরা শুনলাম। তার মোনাজাতের পুরো অংশ জুড়েই আমি ছিলাম। তার মোনাজাতটি অনেকটা এরকমই ছিল। হে আল্লাহ, তুমি আমানকে সুস্থ করে তোলো। আল্লাহ, আমাকে যত ইচ্ছে কষ্ট দাও, কিন্তু ওকে দিও না। ওর হাসি মাখা মুখটা দেখলে আমি সারা জীবন কষ্ট সহ্য করতে পারবো। আল্লাহ, তুমি ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, না হলে যে আমার স্পন্দন বন্ধ হয়ে যাবে। কথা মোনাজাত শেষ করেই আমি ঘুমের ভান করলাম, যাতে কথা বুঝতে না পারে যে আমি ওর মোনাজাতটা শুনেছি। চোখ বন্ধ করে রইলাম। কিছুক্ষণ কপালে এক ধরনের গরম গরম ভাব অনুভূত হলো। বুঝতে পারলাম কথা কপালে পট্টি দিচ্ছে। কথা আমাকে স্পর্শ করেছে জেনেও কিছু বলতে পারিনি, হয়তো বিবেকের বাধায়, নয়তো নিজের সুস্থতা লাভের আশায়। সকাল 5টার দিকে ঘুম ভাঙল। জ্বর অনেকটা কমেছে। চোখ খুলতেই দেখলাম কথা আমার কপালে হাত রেখেই বিছানার পাশে শুয়ে পড়েছে, অনেকটা আমার শরীরের উপর ভর দিয়েই। আস্তে আস্তে কথাকে সরিয়ে ওইভাবে রেখেই আমি ঘুম থেকে উঠে গেলাম। গোসল করে নামাজ পড়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। সোজা চলে গেলাম মিলির বাসায়। মিলির দরজায় কলিং বেল বাজাতেই মিলির মা এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। মিলি ঘুম থেকে উঠেছে। আরে আয়ান, তুমি? না, উঠিনি, ভিতরে আসো, আমি ডেকে দিচ্ছি। ঠিক আছে আন্টি। ভেতরে গিয়ে সবাই বসার কিছুক্ষণ পরেই মিলির আগমন। আয়ান, এত সকালে যে? না, এমনি কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ, তোমাকে রাতে কতবার ফোন দিয়েছি, কিন্তু সুইচ অফ ছিল।
কেন? একটু অসুস্থ ছিলাম। শোনো, আব্বু আম্মু চলে গেছে। সত্যি? কখন? কালকে। তাহলে তো পথ ক্লিয়ার। তুমি আজকেই ওই কালাঙ্গিনীটারে তালাক দিয়ে দাও। আমি আজ উকিলের সাথে কথা বলবো, হয়তো 2-1 দিনের মধ্যেই কাজ হয়ে যাবে। তাড়াতাড়ি করো, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না। আচ্ছা। বাসায় ফিরে খাবার টেবিলে গেলাম খেতে। যদিও মিলি অনেক জোরাজুরি করেছিল আমাকে ওইখানে খেয়ে আসতে, কিন্তু মন সায় দেয়নি। আমি বাসায় ফিরে আসার আগে থেকেই কথা আমার জন্য খাবার রেডি করে টেবিলে অপেক্ষা করছিল। এসেই কিছু না বলে বসে খেতে শুরু করলাম। বিয়ের আজ প্রথম দুজন একা সামনাসামনি বসে খাচ্ছি। কথা আমার দিকে আর চোখে তাকাচ্ছিল, কিছু যেন বলতে চেয়েছিল কিন্তু ভয় পারেনি। আমি নিজে থেকেই ওর সাথে প্রথম কথা বললাম, তোর সাথে কিছু কথা আছে। আমার কথা শুনে কথা কিছুটা হজকচিয়ে গেল। হয়তো বিশ্বাস হচ্ছে না, তবে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর তার ঠোঁটের কোনো স্পষ্ট হাসি দেখা যাচ্ছিল। হয়তো অনেক খুশি হয়েছে, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের জন্য। আমি আবারও বললাম, তুই আজকে বাড়ি ছেড়ে চলে যাবি। আমি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব। তোকে মায়ের জন্য বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন মা নেই, আর তোর দরকারও নেই। কথাগুলো শুনে কথা থোয়া হয়ে গেল, যেন কিছু বলতে চেয়েও বলতে পারছে না। মুখ দিয়ে যেন শব্দ বের হচ্ছে না, শুধু নীরবে পানি ফেলছে। আমি আবার বললাম, আমি উকিলের কাছে যাচ্ছি, আশা করি আস্তে আস্তে তুই বিদায় হবি। কথা এবার আমাকে কিছু বলতে চাইলো, কিন্তু আমি সেই সুযোগ দিলাম না। তাড়াতাড়ি বের হয়ে গেলাম বাসা থেকে। মেয়েটার জন্য কেন জানি একটু একটু মায়া জন্মে যাচ্ছে, তাই আমি আর দেরি করিনি। যা করার তৎক্ষণাৎ করেছি। আমি জানি ও আরও কয়েকদিন বাসায় থাকলে আরও মায়া জন্মে যেত। উকিলের সাথে সলা পরামর্শ করলাম। তার উপদেশ অনুযায়ী আমাকে কথার হাত থেকে রেহাই পেতে হলে 15 দিন অপেক্ষা করতে হবে। খবরটা মিলিকে দিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি সব কিছু আগের মতো। আমার জন্য টেবিলে খাবারও রাখা, তার মানে মেয়েরা যায়নি। মেজাজটা এবার ধরে গেল। রেগে রুমে গেলাম, কিন্তু না, কথা কোথাও নেই। সারা বাড়ি তন্ন করে খুঁজে দেখলাম, কথাকে কোথাও পাইনি। বুঝতে পারলাম কথা চলে গেছে। দুপুরে কথা রেখে যাওয়া খাবারগুলি খেয়ে বিছানায় শুয়ে শুয়ে মিলির সাথে কথা বলছিলাম। এমন সময় হঠাৎ চোখ পড়লো আমার পড়ার টেবিলের ডেস্কের দিকে। একটা সবুজ সুতোর মতো জিনিস ডেস্কটাকে আবদ্ধ হতে দেয়নি। তাড়াতাড়ি উঠে ডেস্কটা খুলেই দেখি একটা ডায়েরি। উল্টে পাল্টে দেখলাম, স্পষ্ট বোঝা যাচ্ছে ডায়েরিটা কথার। হয়তো নিয়ে যেতে ভুলে গেছে, তবে ডায়েরিটা নতুন নতুন লাগছিল। প্রথম পেজ খুলতেই ক্যাপশন দিয়ে বড় বড় করে লেখা, সংসার জীবনের মধুময় দিনগুলো। হয়তো ডায়েরিটার নাম হিসেবেই রেখেছিল এটি। বুঝতে পারলাম বিয়ের পরে ডায়েরিটা লিখেছে, কিন্তু অবাক হলাম নামটা পড়ে। ওর সংসার জীবনে যা ছিল তা তো দুর্বিষহ কষ্ট, ওর আবার মধুময় দিন ছিল কোথায়? ডায়েরিটা পড়ার তীব্র ইচ্ছে জাগ্রত হলো। ডায়েরিটা নিয়ে শুয়ে পড়লাম। তারপর আস্তে আস্তে ডায়েরিটা পড়া শুরু করলাম। ডায়েরিটা খুলে পড়তে লাগলাম। প্রথম পৃষ্ঠায় আমার আর কথার নাম দিয়ে খুব ভালোভাবে লাভ রিয়াক্ট এঁকেছে, কিন্তু পরের পৃষ্ঠা থেকে শুরু। তার ডায়েরির প্রথম লেখাটি হুবহু আমি তুলে ধরলাম। 4/6/2012, বিয়ের দিন। আজ আমার জীবনের শ্রেষ্ঠ দিন। আমার এক পক্ষের ভালোবাসা আজ তার উদ্দেশ্যকে স্পর্শ করেছে। আমি ভাবতেই পারিনি যে এরকম একটা দিন আমার জীবনে আসবে। আমি ভাবিনি আয়ানকে এভাবে আপন করে পাবো, যে কিনা আমাকে সারাদিন অপমান করত। কি থেকেই যে কি হয়ে গেল। তবে আমি মায়ের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এতটা ভালো মানুষ দুনিয়াতে এখনো যে আছে, সেটা ওনাকে না দেখলে বোঝা যায় না। ওনার এত কিছু থাকার পরেও উনি আমার ভালোবাসাকে গুরুত্ব দিয়েছেন। উনি যখন স্যারের কলেজে একজন সহকারী শিক্ষকের কাছ থেকে শুনেন যে আয়ান এবং তার বন্ধুরা আমার চেহারা নিয়ে মজা করে, আমার ভালোবাসা নিয়ে তারা মজা করে, তখন মা আমাকে ওনাদের বাড়িতে দাওয়াত করেন। তারপর আমার মুখ দেখে শুনে সিদ্ধান্ত নিয়ে নেন যে আয়ানের বিয়ে আমার সাথেই হবে। উনি কিন্তু আমার চেহারা কিংবা দারিদ্রতাকে প্রাধান্য দেয়নি, প্রাধান্য দিয়েছেন আমার ভালোবাসাটাকে। বিয়ের দিন আয়ান যখন কবুল বলতে গিয়েছিল, তখন তার করুণ চেহারা দেখে খুব খারাপ লেগেছিল। কেননা আমি তার হাসির মাঝে আমার হাজার হাজার কষ্ট লাঘব করতে পারি। ইচ্ছে করেছিল বিয়েটা না করে হলেও আয়ানকে হ্যাপি রাখি, কিন্তু পরে ভাবলাম না, আমার ভালোবাসা সত্যি হলে আয়ান একদিন আমার চেহারার চেয়ে আমার মনটাকেই দেখবে। ও যখন কবুল বলে দেয়, তখন মনে হয়েছিল স্বর্গের হাওয়া যেন আমার উপর দিয়েই বয়ে যাচ্ছিল। বাসর রাতে যখন ওর অপেক্ষায় বসেছিলাম, তখন বুক ধুক ধুক করছিল। আয়ান ভেতরে ঢোকার সাথে সাথে আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। এক ধরনের ভয় কাজ করছিল আমার ভেতর। যদিও আমি জানতাম আয়ান আমাকে বকাবকিই করবে, তবুও সাহস করে তাকে সালাম করতে গিয়েছিলাম। কিন্তু সে আমার বিশ্বাসটাকে সত্য প্রমাণ করেছিল। আমাকে ইচ্ছে মতো ঝাড়িয়ে এবং অপমান করেছিল,
কিন্তু তবুও তার প্রতি একটু ঘৃণা আমার জন্ম নেয়নি। আমি হয়তো এটাতে অভ্যস্ত ছিলাম বলেই সেদিন রাতে খারাপ লাগেনি। তবে যখন সে বলেছিল মেঝেতে ঘুমাতে, তখন খুব খারাপ লেগেছিল। কালো হলে এতটাই নিম্ন থাকতে হয়, হাকে জানা ছিল না। সে যখন খাটে রাতে ঘুমিয়ে পড়েছিল, সেদিন আমি চুপি চুপি উঠে লাইটটা অন করেছিলাম। আয়নের পাশে বসে সারা রাত তার নিষ্পাপ চেহারাটা দেখেছিলাম। তার ওই নিষ্পাপ চেহারা দেখে তার প্রতি ভালোবাসাটা আরও কয়েক ধাপ বেড়ে গিয়েছিল। তার রাগ অহংকার যেন নিমেষেই ঘুমের মাঝে হারিয়ে যায়। ফুটে ওঠে বিশুদ্ধ এক বালকের মায়াবী চেহারা। এর আগেও আমি আয়নকে দেখেছিলাম, তবে এতটা কাছ থেকে দেখিনি, লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম। আজ থেকে এতটা কাছ থেকে দেখতে পারাটাও দিনটাকে আমার জীবনের শ্রেষ্ঠ বানিয়েছে। এভাবেই কথা বিয়ের কয়েকটা দিন যেগুলো একসাথে থেকেছিলাম সব কয়টা হাতের অতুলনীয় লিখনি দিয়ে কাগজবন্দি করে রেখেছে। আমি আস্তে আস্তে পুরো ডায়েরিটাই প্রায় শেষ পর্যন্ত পড়ে নিলাম। যখন পড়ছিলাম তখন কিন্তু মোটেই আমার এটা ডায়েরি মনে হয়নি, মনে হয়েছে দুঃখের মাঝে সুখ খুঁজতে থাকা কোনো এক মেয়ের উপন্যাস পড়ছিলাম। কথা প্রতিটা দিন আমার করা, তারপর প্রতি অবহেলা অপমানের একটু বিনতিও বাদ দেয়নি, সব কটা লিখে রেখেছে। তবে অবাক করার বিষয় হচ্ছে কথাকে এত অপমান করার পরও কথা কোনো জায়গায় আমার জন্য অভিযোগ রাখেনি। আমার অপমানের মাঝে থেকেই সে সুখ খুঁজে বের করেছিল। সবখানে শুধু আনন্দের অনুভূতিটাই প্রাধান্য পেয়েছে। পড়তে পড়তে একেবারে শেষ পাতায় চলে আসলাম, অর্থাৎ আজকের দিনের ঘটনাগুলি সে এই পাতায় লিখে রেখেছে। কিন্তু পাতাটায় গিয়ে অবাক হলাম, পাতাটায় তেমন কিচ্ছু নেই, শুধু একটাই লেখা, তোমার দোষ দেওয়ার মতো শব্দ আমার কলমে আসে না। লেখাটা পড়ে অবাক হলাম, সে জিনিসটা লেখার কথা সেটা লেখেনি। পরে বুঝতে পারলাম আজকের ঘটনায় মধুময় কিছু বার করতে পারেনি কথা, শুধু আমার দেওয়া কষ্টগুলো ছাড়া। তাই কষ্টগুলো হয়তো লিখে আমাকে অপরাধী করতে চায়নি। ডায়েরিটা পড়ে কিছুটা আবেগী হয়ে পড়েছিলাম। মায়াও জন্ম নিয়েছিল কথার জন্য, তবে তা শুধু কয়েক সেকেন্ডের জন্য। বাস্তবে ফিরে আসতেই একটা দীর্ঘশ্বাস নিয়ে ভাবলাম, আবেগের জায়গা আমার কাছে নেই। আমি এই কাইল্লানির সাথে সারা জীবন কেন ভালো হয়ে 2টা দিন পার করার চিন্তাও করতে পারি না। সব কিছু মন থেকে ছেড়ে ফেলে নিজের সিদ্ধান্তে অটুট রইলাম। এভাবেই চলল 2-1 দিন। তারপর একদিন মিলি আমাকে সরাসরি বলে দিল, দেখো আয়ান, ওই কাইলানিকে কখন ডিভোর্স দেবে ততদিন আমি অপেক্ষা করতে পারবো না। আমার বাড়ির সবাই রাজি, আমি তোমাকে আগামীকালকেই বিয়ে করতে চাই। আমি আর অপেক্ষা করতে পারবো না। মিলির কথা শুনে মুচকি হেসে রাজি হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, একটা মেয়ে একটা ছেলেকে কতটা ভালোবাসলে সতীনের উপর সংসার করার চিন্তা করতে পারে। আমিও রাজি হয়ে গেলাম। মিলি খুশি হয়ে কলেজের বন্ধুদের দাওয়াত দিয়ে দিল। তার ইচ্ছে কাছের বন্ধুদের নিয়ে তার বাসায় ছোট হলেও একটা আয়োজন করবে। পরের দিন সবাই মিলে ছোটোখাটো একটা অনুষ্ঠান করে বিয়েটা করে ফেললাম। মিলি সহ বাসর রাতটা আমরা মিলির বাসায় কাটালাম। বিয়ের পরের দিন বিকেলে মিলির কোলে মাথা রেখে গল্প করছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই বুকটা ছিন করে উঠল। আম্মু ফোন করেছে। মিলিকে বিয়ে করার এতটা পাগল ছিলাম যে আম্মুর বলে যাওয়া কথাগুলো প্রায় ভুলেই গিয়েছিলাম। কিন্তু আম্মুর কলটা দেখেই সব মনে পড়ে যাচ্ছিল, আর আমার কাঁপুনিও শুরু হয়ে যাচ্ছে। ফোন রিসিভ করতে না চেয়েও কেন জানি রিসিভ করে ফেললাম। কিরে, ফোন ধরতে এত লেট যে? না আম্মু, ফোন রেখে বাথরুমে গিয়েছিলাম। কথা কোথায়? কথাকে ফোনটা দে তো। আম্মু এটা বলার পর আমার মুখ বন্ধ হয়ে গেল। এখন কথাকে কোথায় পাবো আমি? এখন আম্মুকে কি জবাব দেব? কিরে, চুপ করে আসিস কেন? কথাকে ফোনটা দে। আম্মু আসলে আমি বাড়িতে নেই, আমি একটু বাইরে বন্ধুদের সাথে আছি। কি, এখন না বললি বাথরুমে গেছে? না মানে আম্মু এইদিকের একটা। হয়েছে, আর বলতে হবে না, বুঝেছি। শোন, বাসায় গিয়েই আমাকে একটা কল দিস, কথার সাথে কথা বলিয়ে দিস। ওকে আম্মু। ওকে, রাখি এখন। আচ্ছা। আম্মু ফোনটা কেটে দেওয়ার অনেকটা স্বস্তি পেলাম। কিন্তু আম্মু তো আবার ফোন দেবে কথার সাথে কথা বলার জন্য, তখন কি করব? পরের দিন সকালেই মিলিকে নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি আর মিলি দুজনে বড় ধরনের শখ খেলাম। বাসায় গিয়ে দেখি কথা কিচেনে রান্না করতেছে। তার মানে মেয়েটা বাসা থেকে চলে এসেছে আমাদের বিয়ের কথা শুনে। বউয়ের অধিকার খাটাতে চায়। কিচেনে গিয়ে সোজা কথার চুলের মুঠি ধরে টেনে দরজার বারে বার করলাম। তারপর দুগালে 2টা থাপ্পড় দিয়ে বললাম, অধিকার খাটাতে আসছস সালার কাক? তোরে এতদিন কিচ্ছু করি নাই, এখন আমার সংসারে আগুন লাগাতে আইছস? তোরে মেরে নদীতে ভাসিয়ে দেব। আমি কথাগুলো বলতে বলতে মিলি কথার ব্যাগটা মিলির দিকে ছুঁড়ে মারলো। তারপর বলল, শোন রে কালো বিড়া, আয়ানের মাকে যা তা বুঝিয়ে ফাঁদে ফেলে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখছি, তাই না? শোন,
এর চেয়ে যদি কোনো রাস্তার মুচিকে বিয়ে করতি তাহলে অনেক সুখী হতি। আর তুই তো রাস্তার মুচির বউ হওয়ার যোগ্যতাও রাখোস না। এরপর যদি তোকে বাড়ির আশেপাশে দেখি তো চুল কেটে রশ্মি বানাবো। আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে বের করে দিয়েন না। আমার চাচা চাচিকে অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছে। আমি আবার তাদের কাছে চলে গেলে তারা অনেক কষ্ট পাবে। আমি এই 2 দিনে এক বান্ধবীর বাসায় ছিলাম, কিন্তু প্লিজ আমাকে বের করে দিয়েন না। আমাকে ডিভোর্স লেটার দেওয়ার পরপরই চলে যাব। প্লিজ এই কয়েকদিন আমাকে আপনার বাসায় থাকতে দিন। আমি কথা দিচ্ছি আপনার কাছে কখনো স্ত্রীর দাবি নিয়ে যাব না। আপনাদের কাছের বুয়ার মতো থাকবো। প্লিজ আপনার বাড়ির কাছের বুয়া হিসাবে হলেও আমাকে থাকতে দেন প্লিজ। কথার উপর অনেক বেশি রাগ উঠলেও তার কথাই একটু খারাপ লাগলো। বললাম, তোকে থাকতে দিতে পারি, তবে কখনো নিজেকে চাকরের চেয়ে বড় কিছু ভাববি না। আর তোর এই অপয়া মুখ আমাকে দেখাবি না। কিছুক্ষণ পর যখন তোকে ডিভোর্স দিয়ে দেবো তখন একেবারে চলে যেতে হবে। রাজি থাকলে ব্যাগটা নিয়ে কিচেনে যা, কিচেনেই তুই থাকবি। কথা মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর কোনো কথা না বাড়িয়ে ব্যাগটা নিয়ে ভেতরে চলে গেল। কথা নীরবে ভেতরে চলে গেল। আমি আর মিলি বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছিলাম। এসে দেখি কথা কিচেনে রান্না করতেছে। মিলি তাড়াতাড়ি তার কাছে গেল। তারপর তাকে ঘাড়ে ধরে পেছনে ফিরিয়ে বলল, কি করছিস এখানে? রা- রান্না করছিস সেটা তো দেখছি, কিন্তু কি জন্য রান্না করছিস এতগুলা? টাকা কি তোর বাপের দেয়? আর তুই ভাবলে কি করে তোর রান্না আমরা খাবো? কথা কিছু বলে না, কয়েকবার আমার দিকে করুণাময়ী দৃষ্টি দিয়ে তাকালো। হয়তো ও চেয়েছিল আমি যেন মিলিকে কিছু বলি, কিন্তু আমি চুপ করে রইলাম। মিলি আবারও বলল, আজ থেকে তোর খাবার তুই এক্সট্রা রান্না করবি, আমাদের বিষয়ে মাথা ঘামাবি না, মনে রাখিস। মিলি কথাগুলো বলে হনহন করে চলে আসলো। আমিও কয়েক সেকেন্ড পর চলে আসলাম। তবে আসার আগে কথার চোখের কোণে স্পষ্ট পানি দেখেছিলাম। রাতে মিলি রান্না করছিল আর আমি রুমে বসে একটা মুভি দেখছিলাম। এমন সময় মায়ের ফোন। এবার হাসি মুখ নিয়েই রিসিভ করলাম। হ্যাঁ আম্মু, বলো। কি করছিস? এই তো আম্মু, বসে আছি। কথাকে ফোনটা দে। ওকে আম্মু, 2 মিনিট পর কল দাও। কথা ওয়াশরুমে তো, এই জন্য। ওকে। মা ফোনটা কেটে দিতেই আমি তাড়াতাড়ি উঠে কথাকে খুঁজতে লাগলাম। বেশ কিছুক্ষণ খোঁজার পর কথাকে ছাদের এক কোণে বসে কান্না করছে। পাশে গিয়েই বললাম, এই কাক, ঢং বন্ধ কর, এই নে মায়ের সাথে কথা বল। আমার কথা শুনে কথার চোখে মুখে খুশির আভা। হয়তো মায়ের সাথে কথা বলতে পারবে বলে খুশি হয়েছে। তবে তা তার চেহারায় কয়েক সেকেন্ডেই থাকলো। চোখ মুছে ফোনটা নিতে যাবে এমন সময় বললাম, শোন, ঢং করবি না আম্মুর কাছে। আম্মু যদি কিছু জানতে পারে তাহলে তোকে কেটে নদীতে ভাসিয়ে দেবো। আম্মুকে বোঝাবি যে তুই সুখে আছিস। কথাটা শুনেই কিছুক্ষণ আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। তারপর বাধ্যগত মেয়ের মতো আম্মুকে কল দিয়ে কথা বলল। আম্মুকে খুব সুন্দরভাবে দেখালো যে সে সুখে আছে। আমি তাকে প্রচণ্ড সুখে রেখেছি। কথাকে মনে মনে ধন্যবাদ জানিয়ে ফোনটা নিয়ে চলে আসলাম। এভাবেই চলে গেল প্রায় 1 মাস। কথা সারাদিন কাজ করে, বাড়ির সকল কাজ, অর্থাৎ একজন চাকরের যে কাজ করে দরকার সব করত। বিনিময়ে তার রাত কাটানোর স্থান আর দুবেলা ভাত পেয়ে সে কখনো আমার কাছে বউয়ের অধিকার দেখাতে আসেনি, কিংবা মিলির কাছে সতীনের অধিকার। সে অঘোষিত এক চাকরি ছিল আমাদের বাড়ির। কথাকে চাইলে 1 মাসের মধ্যেই ডিভোর্স লেটার দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করেই দিই নাই। না দেওয়ার কারণও আছে। আমি যদি তাকে ডিভোর্স দিয়ে দিতাম তাহলে আম্মুকে কোনোভাবে ম্যানেজ করতে পারতাম না। এখন আম্মু জানে আমি আর কথা সুখেই সংসার করছি। আমি সুখেই সংসার করছি, কিন্তু সেটা কথার সাথে না, মিলের সাথে। কথার প্রধান কাজগুলো হচ্ছে আমার আর মিলের কাপড় চোপড় ধুয়ে দেওয়া, ঘর মোছা কিংবা বাসন কোসন পরিষ্কার করা। কথার 2টা কাজে নিষেধাজ্ঞা ছিল। প্রথমত, আমাদের রান্না সে করতে পারবে না। দ্বিতীয়ত, আমার রুমে প্রবেশ করতে পারবে না। কথা সব নিয়মকানুন মেনেই দিন পার করছিল। 2-1 দিন পর মিলি আর আমি শপিংয়ে যাচ্ছিলাম। প্ল্যান ছিল ইচ্ছে মতো শপিং করেই বাসায় ফিরব। বাসা থেকে বের হওয়ার সময় কথার আগমন। এসেই মাথা নিচু করে বলল, একটু কথা ছিল। দেখ, সামনে ট্যাটে করবি না। কি বলবি বলে তাড়াতাড়ি সামনে থেকে যা। না মানে আসলে আমার শাড়িটা ছিঁড়ে গেছে। যদি একটা লাল রঙের শাড়ি। ওই টাকা মারা ধান্দা করস আর লাল শাড়ি নিজের চেহারা আয়নায় দেখেছস? তোর আবার শাড়ি? যা এখান থেকে, চলো আয়া। কথার মুখ থেকে কেড়ে নিয়ে মিলি বলল। আমিও চুপ করে চলে গেলাম। কথা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হয়তো ভাবছে যে বিয়ে নারীর জীবনে সুখের বন্যা বয়ে আনে, সেই বিয়েই তার জীবনে কষ্টের বন্যা এনেছে। শপিং থেকে ফিরে ক্লান্ত হয়ে উঠে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সেদিন। হঠাৎ রাত 2টার দিকে ঘুম ভেঙে যায়। ঘুম ভাগার পর দেখি মিলি বিছানায় নেই।
প্রথমে ভেবেছিলাম মিলি হয়তো বাথরুমে গেছে, কিন্তু বেশ কিছুক্ষণ পরও দেখি মিলির কোনো সাড়া শব্দ নেই। একটু অবাক হয়ে তাকে খুঁজতে শুরু করলাম। পুরো ঘর খোঁজার পরও তাকে খুঁজে না পেয়ে বাধ্য হয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে আমি প্রথমেই অবাক, মিলি যেন একা একা নিজের সাথে কথা বলতেছে। তার কাছে গিয়ে পিছন থেকে কাঁধে হাত দিতেই চমকে উঠল সে। আমাকে দেখে চোখে মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট দেখে যাচ্ছিল। বুঝতে পারলাম মিলি ফোনে কারোর সাথে কথা বলতেছে। তবু বিষয়টা নর্মালি নিয়েই বললাম, মিলি তুমি এখানে কি করছো? পুরা ঘর তোমাকে তন্ন তন্ন করে খুঁজছিলাম আমি। না মানে এক বান্ধবী কুয়েত থেকে কল দিয়েছিল, ওর সাথে কথা বলছিলাম। আরে বাবা, তাই বলে ছাদে চলে আসতে হবে এত রাতে? আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। না মানে ওইখানে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই ভাবলাম ছাদে গিয়ে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, এখন চলো তো, অনেক রাত হয়েছে। চলো। মিলিকে নিয়ে রুমে চলে গেলাম। এভাবেই মিলি মাঝে মাঝে গভীর রাতে উঠে ফোনে কথা বলতো। আমি জিজ্ঞেস করলে বলতো ও বান্ধবীদের সাথে কথা বলছে। আমিও মেনে নিতাম, কারণ আমি জানতাম মিলি আমাকে অনেক ভালোবাসে। ও অন্য কিছু করবে এটা আমি ভাবতেও পারি না। আমি আর মিলি কলেজ থেকে ফিরছিলাম। মনটা অনেক ভালো ছিল, কথার সাথে হেসে হেসেই বাড়ি ফিরছিলাম। সাধারণত দুজনেই রিক্সায় চড়তে ভালোবাসতাম বলে রিক্সা নিয়েই আসছিলাম। কিছু দূর আসার পর মিলি ফোন বের করলো সেলফি নেওয়ার জন্য। মোবাইলটার সামনে তাক করতেই মিলি তড়িঘড়ি করে রিক্সা থেকে লাফ দিল। আমি তার কাণ্ড দেখে অবাক হয়ে তাকে ডাক দেওয়ার সাথে সাথে যখন চোখ খুললাম দেখলাম হাসপাতালের একটা কেবিনে ভর্তি আছি। আর পাশে বসে কথা মানে কাইলানিটা কান্না করছে। কথা আমাকে চোখ খুলতে দেখে এত খুশি হয়েছিল যেটা তার কান্না ভরা চেহারায়ও দেখা যাচ্ছিল। আমি কিছুই বুঝতেছিলাম না তখন কি হচ্ছে, আমি এখানে কেন। মাথায় প্রচণ্ড ব্যথা করছিল। আমার চোখ খোলার 2-1 মিনিট পর দেখি ডাক্তার আর একজন নার্স আমার কেবিনে চলে আসলো। আমি তাদের দেখে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, ডাক্তার আমি এখানে কেন? আমার স্ত্রী কোথায়? রিল্যাক্স, উত্তেজিত হবেন না। আজ 2 দিন পর আপনার জ্ঞান ফিরেছে, প্লিজ আবার উত্তেজিত হবেন না। কিন্তু ডাক্তার আমি এখানে কি করে, কিভাবে এখানে আসলাম আমি? ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, রাস্তার লোকজন আপনাকে এখানে তুলে নিয়ে এসেছে। তারপর আমরা আপনার এনআইডি থেকে আপনার ডিটেলস নিয়ে আপনার বাসায় খবর দিই। ডাক্তারের কথা শুনে কেঁপে উঠলাম। বলতে লাগলাম, মিলি, আমার মিলি? মিলি কোথায় ডাক্তার? মিলি কেমন আছে? মিলিকে? মিলি আমার স্ত্রী, প্লিজ বলুন মিলি কোথায়? আমি ওকে দেখতে চাই প্লিজ। আরে শান্ত হন, শান্ত হন প্লিজ। আগে শুনুন আগে। ওই গাড়িতে আপনি ছাড়া আর কেউ অ্যাক্সিডেন্ট হয়নি। আপনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন, আর চালকও কিছুটা আঘাত পেয়েছে। কিন্তু ওইখানে তো মিলি, কথাটা বলতে গিয়েই আমার আস্তে আস্তে সব মনে পড়ে যেতে লাগলো। সেদিন মিলি সেলফি তুলতে মিলি ফোনটার সামনে আনতেই দেখতে পেল পেছন থেকে একটা গাড়ি দুরন্ত গতিতে এগিয়ে আসছে। মিলি বুঝতে পেরেছিল গাড়ির ব্রেক ফেল হয়েছে, তাই তড়িঘড়ি করে রিক্সা থেকে লাফ দেয়। আমি তাকে ডাকতে যখনই রিক্সা থেকে মাথাটা বের করি তখনই গাড়িটা আমার উপর ভাবতেই বুকটা ছিন করে উঠল। বুকে এক অজানা ব্যথা শুরু হয়ে গেল। শূন্যতার অনুভব আমাকে স্পর্শ করছিল। আমি ভাবতেও পারিনি মিলি কখনো আমাকে মৃত্যুর মুখে রেখে চলে যাবে। এমন তো কথা ছিল না। আমাকে কতবার মিলি বলেছিল হয় একসাথে বাঁচব নয়তো একসাথে মরব, কিন্তু আজ সেটা কোথায়? নিঃশব্দে কয়েক ফোঁটা জল চোখ থেকে বেয়ে পড়ল। 2 দিন পর আমাকে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেয় ডাক্তার। এই 2 দিন কথা আমার সেবা নিজ হাতেই করেছে। অন্য সবাই হলে আমার পাশে আসতেই তাকে ঝাড়ি দিতাম, কিন্তু তখন কিছুই বলতে পারিনি। হাসপাতাল থেকে চলে আসার সময় ডাক্তার আমাকে ওনার চেম্বারে ডাকলেন। ভেতরে গিয়ে বসার পর, আয়ান সাহেব, আপনাকে এখন একটা সত্যি কথা বলার জন্য ডেকেছি। আমি কথাটা না পারলে হয়তো অপরাধী থেকে যাব। জি বলুন। আপনার একটা অপারেশন হয়েছিল। কথাটা শুনে একটু অবাক হলাম। আমার অপারেশনের কথা এই মাত্রই শুনলাম। কি বলেন, কী জন্য হয়েছিল? আসলে অ্যাক্সিডেন্টে আপনার 2টো চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। তারপর কথা নামে মেয়েটা আপনার একটা চোখ আপনাকে দিয়ে দেয়। আমরা অপারেশন করে চোখটা আপনার চোখে স্থাপন করলাম। কথা আমাকে নিষেধ করেছিল আপনাকে না জানাতে, তবুও আমি জানাতে বাধ্য হলাম। কথাটা শুনে মাথার উপর যেন আকাশ মেঘে পড়ল। যাকে সারা জীবন অপমান করেছি, কালো বলে অপমান করেছি, যাকে একটি বারও ভালো ব্যবহার দিই নাই, যার একটি চাওয়াও পূরণ করিনি, যাকে বাসার কাজের মেয়ে বানিয়ে রেখেছিলাম, সেই কথাই আমাকে তার চোখ দিয়ে দিল। আজ তার চোখ দিয়েই আমি আলো দেখি। আর যার জন্য এত কিছু করেছিলাম, আম্মুকে ঠকিয়েছি, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, সেই আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে গেছে। আমি বুঝতে পারলাম না সব। আজ মায়ের কথাগুলো কানে বাজছে।
শাসা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে মন লাগে। ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে সোজা মার্কেটে চলে গেলাম। বিকাশ থেকে টাকা উঠিয়ে একটা লাল শাড়ি আর কিছু সরঞ্জাম কিনে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি কথা আমার বিছানাটা গোছাচ্ছে। আমাকে দেখেও হচকচিয়ে গেল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বলল, আমাকে মাফ করে দেন প্লিজ। আমি আপনার নিষেধাজ্ঞা অমান্য করে বিছানায় স্পর্শ করেছি। আমাকে কথা আর কিছু বলার আগেই তার মুখে আমার হাত দিয়ে চেপে ধরলাম। কথা, আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি চকচক করলেই সোনা হয় না। আমি তোমাকে সারা জীবন কষ্ট দিয়েছি, তোমাকে অপমান করেছি, তুমি কালো বলে ঘৃণা করেছি। আমাকে মাফ করে দিও। জানি আমি ক্ষমার যোগ্য না, তবুও। হাত জোড় করে কথাগুলো বলার সময় কথা আমার হাত ধরে ফেলল। এ কি করছেন? আমি জানতাম একদিন আপনি ভুল বুঝতে পারবেন, তাই তো এত কিছুর পরেও এই বাড়িতেই রয়ে গেলাম। আর ক্ষমা চাইছেন কেন? আপনি আমাকে অপমান করলেও আপনার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি, বরং বেড়েছে। আমি কখনো আপনার দোষ খুঁজিনি, বরং ভালোবাসাটা খুঁজেছি। আপনাকে ফিরে পেয়েছি, এটাই অনেক। কান্না করতে করতে বলল। কথার কথাগুলো শুনে আর আবেগ সামলাতে পারিনি। কথাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। তারপর তাকে লাল শাড়িটা পরিয়ে দিয়ে একটা কপালে আলতো চুমু দিয়ে শুরু করলাম নিজের সত্যিকারের জীবন। আমি আবার উকিলের কাছে গিয়ে ডিভোর্স লেটার এনেছিলাম, তবে সেটা কথার জন্য নয়, মিলির জন্য। শেষ দেখায় মিলিকে বলেছিলাম, আমার বউ কথা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ এবং দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দরী। তোর মতো ছলনাময়ী নয়। আমি এই লাল কাকে নিয়েই সারা জীবন সুখী থাকবো।